আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইরানের পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার শোক মিছিলে লাখো মানুষ। কাল নেওয়া হবে ইরাকের কারবালায় 9 জুলাই মাশহাদে দাফন। হরমুজে আবারও তেলবাহী জাহাজে হামলা, যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির আলোচনায় না বসার ঘোষণা ইরানের। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে সমবেত হয়েছেন লাখো মানুষ। কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার দাফন, জন্মস্থান মাশহাদে। এদিকে হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তির আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জামকারান মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শুরু হয় শোকযাত্রা। শেষ বিদায়ের আবহে ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পবিত্র জামকারান মসজিদ প্রাঙ্গণ। লাখো মুসল্লি, শীর্ষ আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যেখানে ছিল তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শোকাহত প্রতিনিধি দলও। পরে সেখান থেকে হযরত ফাতিমা মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উদ্দেশ্যে মরদেহ বহনকারী শোকযাত্রা বের হয়। ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে লাখো মানুষ সেই শোক মিছিলে যোগ দেন। এর আগে সোমবার গভীর রাতে ইরানের পবিত্র নগরী কোমে পৌঁছায় খামেনির মরদেহবাহী কফিন। তবে আগের দিন বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পবিত্র শহরটিতে পৌঁছাতে শুরু করেন। কোমে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার প্রতিবেশী ইরাকে নেওয়া হবে খামেনির মরদেহ। সেখানে পবিত্র নগরীর নাজাফ ও কারবালায় প্রিয় নেতার স্মরণে শোকযাত্রা ও জানাজা আয়োজনের কথা রয়েছে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্যেও থেমে নেই ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তির আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, কোনো হুমকি ইরানের জনগণ বা সশস্ত্র বাহিনীকে দমাতে পারবে না। এর আগে রোববার ইরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে আবারও তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, ওমান উপকূলের অদূরে সোমবার অজ্ঞাত বস্তুর আঘাতে একটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার মুখে পড়েছে জাহাজ। এ ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে উল্লেখ করে সংস্থাটি হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোকে সতর্ক থাকতে এবং যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড ইউকেএমটিওকে জানানোর পরামর্শ দিয়েছে। যুদ্ধবিরতির কার্যকরের 1 মাস না পেরোলেও লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। নাবাতিয়ে এলাকায় ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছেন। বৈরুত বলছে, অব্যাহত ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে সীমান্ত জুড়ে ধ্বংসস্তূপ আর নিরাপত্তাহীনতায় এখনও ঘরে ফিরতে পারছেন না লাখো বাস্তুচ্যুত মানুষ। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাওকা এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে রয়েছেন একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মা, এক গৃহকর্মী ও এক সিরীয় নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তারা নিজ বাড়ির পরিস্থিতি দেখতে গেলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের কাছে তাদের বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা সন্দেহভাজনদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। শুধু নাবাতিয়ে নয়, একই দিনে বিনতে জুবেইল জেলার কৌনিন ও বারাআশিত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বারাআশিতে বেসামরিক নিহতদের জানাজার পরপরই নতুন করে হামলা হয়। কৌনিনে আবাসিক বাড়িঘর লক্ষ্য করে বোমা ফেলার অভিযোগ তুলেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষ যাতে ফিরতে না পারে সেই কৌশলেরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন্স বলেছেন, দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখল ও অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা থাকলেও বাস্তবে কোনো পক্ষই পুরোপুরি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই সীমান্ত পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। চলমান সংঘাতে দক্ষিণ লেবাননে 90,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে সরকারি জরিপে উঠে এসেছে। প্রায় 6 লাখ মানুষ এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি। যারা ফিরেছেন তারাও প্রতিদিন বিস্ফোরণের শব্দ আর নতুন হামলার আশঙ্কার মধ্যে বসবাস করছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে দেশটির নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,319 জনে। আহত হয়েছেন 12,203 জনেরও বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। প্রায় 2 দশক ধরে গাজার বেসামরিক প্রশাসন পরিচালনাকারী গভর্নিং কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। এর মধ্যে ইসরায়েলের অব্যাহত ড্রোন হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের শিবিরে তীব্র গরমে নতুন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও ন্যূনতম শীতলীকরণ ব্যবস্থার অভাবে হাজারো পরিবার অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। নামমাত্র ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে ইয়েলো লাইনের অজুহাতে গাজায় ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে প্রতিদিনই হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান হামলার পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিসের বাস্তুচ্যুতদের শিবিরে তীব্র গরমে নতুন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও ন্যূনতম শীতলীকরণ ব্যবস্থার অভাবে হাজারো পরিবার অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই প্রায় 2 দশক ধরে গাজার বেসামরিক প্রশাসন পরিচালনা করা গভর্নিং বা ইমার্জেন্সি কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, যুদ্ধের কারণে সৃষ্ট প্রশাসনিক শূন্যতা দূর করতে এবং জাতীয় ঐক্যের পথ তৈরি করতেই তারা সরাসরি বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছে। এর মাধ্যমে জাতীয় টেকনোক্র্যাটিক কমিটি বা ন্যাশনাল কমিটির হাতে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের পথ উন্মুক্ত হবে। ন্যাশনাল কমিটির প্রধান জানিয়েছেন, প্রয়োজনীয় পরিবেশ ও উপকরণ নিশ্চিত করা হলে কমিটি অবিলম্বে দায়িত্ব নিতে প্রস্তুত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2803-এর আওতায় গঠিত এই অস্থায়ী প্রশাসনিক সংস্থার দায়িত্ব হবে যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন বেসামরিক কার্যক্রম পরিচালনা। স্থানীয় সাংবাদিকরা বলছেন, হামাসের এই সিদ্ধান্ত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর দীর্ঘদিনের দাবিরও প্রতিফলন এটি। তবে এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে না ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা একে মিডিয়া স্টান্ট ও সময় ক্ষেপণের কৌশল বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় পুনর্গঠন শুরু হবে না। অন্যদিকে ট্রাম্প সমর্থিত গাজার বোর্ড অব পিস জানিয়েছে, তারা হামাসের ঘোষণা নোট করে রেখেছে, তবে তাদের মূল্যায়ন নির্ভর করবে বাস্তব পদক্ষেপের ওপর। তাই রাজনৈতিক উদ্যোগ শুরু হলেও যুদ্ধবিরতি, পুনর্গঠন ও ভবিষ্যৎ প্রশাসন নিয়ে অনিশ্চয়তা এখনও বহাল রয়েছে বলেই মত অনেকের। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইমানুয়েল ম্যাক্রোর সিরিয়া সফরের মধ্যে দামেস্কে 2 দফায় বিস্ফোরণ, আহত অন্তত 18, অক্ষত রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,535 জনে। আহত হয়েছেন 16,740 জন আর ঘরহারা হয়েছেন 18,000 মানুষ। ভেনেজুয়েলায় একের পর এক খোঁড়া হচ্ছে গণকবর। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে নতুন মরদেহ, কিন্তু তাদের অনেকের পরিচয় এখনও জানা যায়নি। তাই স্বজনদের অপেক্ষা না করেই অজ্ঞাত পরিচয় এসব মানুষকে দাফন করা হচ্ছে গণকবরে। ভেনেজুয়েলায় নিহতদের মর্যাদার সঙ্গে দাফন করা হচ্ছে। কবরগুলোর চারপাশে সাদা পাথর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে এগুলো অন্য কবর থেকে আলাদা করে চেনা যায়। এতে নিহত পরিবারের সদস্যরা এসে প্রার্থনা করতে পারবেন। শুধু স্বজন হারানোর শোকই নয়, এখন দেখা দিয়েছে নতুন সংকট। বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, আহতদের অনেকের ক্ষত সংক্রমিত হচ্ছে।
হাজারো বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অথবা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বহু আহত ব্যক্তি এখনও যথাযথ চিকিৎসা পায়নি। এরই মধ্যে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়েও বাড়ছে ক্ষোভ। অনেক এলাকায় এখনও সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। সহায়তা কার্যক্রম জোরদার করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে উদ্ধারকারী দল এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। পাশাপাশি প্রকৌশলী ও চিকিৎসক সহ বিশেষজ্ঞ দলও পৌঁছাচ্ছে দুর্গত অঞ্চলে। বর্তমানে বড় বড় স্টেডিয়াম ও ক্রীড়া কেন্দ্রগুলোতে অন্তত ৭৯টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের সহায়তা দিচ্ছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার প্রাপ্যতা ধীরে ধীরে উন্নত হচ্ছে। ভেনেজুয়েলায় এখন পর্যন্ত 7,40,00,000 মার্কিন ডলার অর্থায়ন পাওয়া গেছে। এছাড়া মানবিক সহায়তার জন্য বেসরকারি খাত থেকে 3,20,00,000 ডলারেরও বেশি অর্থ সহায়তা এসেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও রক্তাক্ত কিয়েভ। রাত ভোর চালানো রুশ আগ্রাসনে অন্তত 15 জন এবং আশপাশের অঞ্চলে আরও 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এদিকে যুদ্ধ শেষের আশা দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও নিজের শর্তে শান্তি আলোচনার অবস্থানে অনড় ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভ ও আশপাশের অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বহু আবাসিক ভবন ধসে পড়েছে, আগুনে পুড়েছে বিভিন্ন স্থাপনা। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া 23টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইন্টারসেপ্টর সংকটের কারণে একটিও ভূপাতিত করা সম্ভব হয়নি। তবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশিরভাগ ড্রোন প্রতিহত করা হয়েছে। হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গুদামে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকা সত্ত্বেও ইউক্রেন প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না। বলেন, আধুনিক আকাশ প্রতিরক্ষা না পেলে রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রাখবে। এ সপ্তাহের ন্যাটো সম্মেলনে মিত্রদের কাছ থেকে শক্তিশালী সিদ্ধান্ত এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনও ইউক্রেনের জরুরি প্রতিরক্ষা প্রয়োজনকে সম্মেলনের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান মানুষের ধারণার চেয়েও কাছাকাছি। তার দাবি, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং জেলেনস্কিও এখন শান্তি চান। ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত থাকায় ট্রাম্পের আশাবাদ কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে কয়েক সপ্তাহ আগে দেয়া এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন আবারও স্পষ্ট করেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে আগ্রহী হলেও তা হবে নিজেদের নির্ধারিত শর্তে। তার দাবি, দনবাস সহ দখলকৃত অঞ্চল নিয়ে পূর্ববর্তী সমঝোতার ভিত্তিতেই শান্তি সম্ভব এবং ইউক্রেনকেও ছাড় দিতে হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতির দাবি করেন এবং প্রয়োজনে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেন। তাই একদিকে কূটনৈতিক তৎপরতা বাড়লেও অন্যদিকে যুদ্ধক্ষেত্রে হামলা ও কঠোর অবস্থানই সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিরিয়া সফরের মধ্যেই পরপর 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 4 পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 18 জন। তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার রাজধানী দামেস্কে পর্যটন মন্ত্রণালয়ের সদর দফতর ও ম্যাক্রোর অবস্থান করা হোটেলের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আশেপাশের সড়ক বন্ধ করে দেয়া হয়। পুরো এলাকায় জোরদার করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্ফোরণের সময় ম্যাক্রো সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে যাওয়ার পথে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টর্নেডো বন্যায় বিপর্যস্ত চীনে 11 জনের প্রাণহানি। টাইফুন ভাবির আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চল। ভারতে টানা বৃষ্টিতে বিভিন্ন শহরে জলাবদ্ধতা। জ্বালানি সংকট কাটার আগেই আবারও দেশব্যাপী ব্ল্যাক আউটের কবলে কিউবা।
সোমবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ায় অন্ধকারে ডুবে যায় গোটা দেশ। জরুরি পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করেছে সরকার। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দায়ের করেছে হাভানা। জ্বালানি আমদানিতে বাধা দিয়ে কিউবাকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট। নিষেধাজ্ঞা, জ্বালানি সংকট সহ নানা চাপের মধ্যেই আবারও বড় ধরনের বিপর্যয়ের মুখে কিউবা। স্থানীয় সময় সোমবার হঠাৎ করেই বিপর্যয়ের কবলে পড়ে দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড। এতে অন্ধকারে ডুবে যায় পুরো দেশ। পরিস্থিতি সামাল দিতে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে সরকার, যার মাধ্যমে হাসপাতাল, জরুরি সেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যয়ের কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে কাজ। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের পর ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জ্বালানি আমদানিতে বাধা দিয়ে কিউবাকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র। গেল কয়েক বছরে একাধিকবার দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে কিউবা। পুরানো বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানির ঘাটতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশগুলো তেল পাঠানো বন্ধ করে দিলে সংকট চরমে পৌঁছে, যার ফলে চলতি বছরের মার্চ মাসেই এক সপ্তাহের ব্যবধানে দুবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ে। নাসরিন রুমি, সময় সংবাদ। চীনের হুবেই প্রদেশে টর্নেডোর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আর ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংশেতে জারি করা হয়েছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। এখানেও কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হয়েছে বাভি। ঘন্টায় প্রায় 290 কিলোমিটার বেগে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে এই টাইফুনটি। অন্যদিকে ভারতে টানা মৌসুমী বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত চীন। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় ও দমকা হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। গুয়াংশি, গুয়াংগ্যাং, এঝো ও সিয়ানোনিং শহরের বিভিন্ন এলাকায় বজ্রঝড় আঘাত হানে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল 13 পর্যন্ত পৌঁছায়। কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন মেসাকের অবশিষ্ট অংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর ফলেই টর্নেডোর সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারী বৃষ্টিতে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে গেছে। নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় প্রায় 90 লাখ মানুষের এই শহরে বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হচ্ছে বাভি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 290 কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও ভারতেও মৌসুমী বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটন কেন্দ্র লোনাফলায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা ও বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপ। শাসক বিরোধী সব পক্ষই নেমেছে প্রতিবাদে। নতুন করে আলোচনায় এসেছে রাজ্যের নারী ও শিশু নিরাপত্তা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কলকাতার উপকণ্ঠ বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যার পর বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 4 ও 5 জুলাই মধ্যরাতে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি সামনে আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দলগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করে। একই সময়ে সরকার বিরোধী আন্দোলনের আশঙ্কায় রোববার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে সোমবার সন্ধ্যায় পুলিশ সরে গেলে সবুজ রঙের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মমতা ও তার সমর্থকরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 9 মে দায়িত্ব নেয়ার পর সরকারের 60 দিন পূর্ণ হওয়ার আগেই বারুইপুরের এই নৃশংস ঘটনা নতুন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের রাজনৈতিক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশ কয়েকটি শহরের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে আরাকান আর্মি। দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, রাখাইনের ইতিহাস ও পরিচয় আবারও প্রতিষ্ঠার দাবিতে এই উদ্যোগ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে 14টির নিয়ন্ত্রণ তাদের হাতে। 2024 সালে দখলে পাওয়া পাউকতাও শহরের নতুন নাম বীরঠানি বা বীরদের আভাস রাখা হয়েছে। বিনব্বা শহরের নতুন নাম হবে অঞ্জনপুরা। ভবিষ্যতে মংরু ও সিট্টোয়ে সহ আরও কয়েকটি শহরের নাম পরিবর্তন করা হতে পারে বলেও জানানো হয়। স্থানীয়রা বলছেন নামগুলো প্রাচীন আরাকান রাজ্যের ইতিহাস থেকে নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে স্বস্তি দিচ্ছে ছাদ থেকে ছড়ানো বৃষ্টি। চীনের উত্তরাঞ্চলে সানশি প্রদেশে সবার নজর কাটছে এমন অভিনব ব্যবস্থা। ছাদের ওপর জলকণা ছিটিয়ে পুরো আবাসিক এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে কৃত্রিম শীতল পরিবেশ। এতে তাপমাত্রা কমার পাশাপাশি দেখা মিলছে রংধনুরও। প্রচণ্ড গরমে যখন অস্থির বিশ্বের বিভিন্ন দেশ, চীনের শানশি প্রদেশে তখন নজর কাটছে ব্যতিক্রমী ছাদ বৃষ্টি, যা মুহূর্তেই ঠান্ডা করে দিচ্ছে পুরো আবাসিক এলাকা। ভবনের ছাদে স্থাপন করা উচ্চচাপের পাইপ থেকে জলকণা ছড়িয়ে পুরো এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে কৃত্রিম শীতল পরিবেশ। ফলে বাসিন্দারা গ্রীষ্মের মাঝেও পাচ্ছেন হালকা বৃষ্টির অনুভূতি। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো তাপমাত্রা দ্রুত কমে যাওয়া। কর্তৃপক্ষ বলছে পানি ছিটানোর পর বাতাসের তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। একই সঙ্গে মাটির তাপমাত্রাও প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। এতে বাইরে চলাচল ও খোলা জায়গায় সময় কাটানো অনেক বেশি আরামদায়ক হয়ে ওঠে। শীতল পরিবেশের পাশাপাশি সূর্যের আলো জলকণার উপর প্রতিফলিত হয়ে তৈরি করে মনোমুগ্ধকর রংধনু। ফলে প্রযুক্তি নির্ভর এই কুলিং ব্যবস্থা স্থানীয়দের কাছে যেমন স্বস্তির উৎস, দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় এক দৃশ্যে পরিণত হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। 1000 মিটার উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে জার্নি টু দ্য ওয়েস্ট উপন্যাসের বিখ্যাত একটি দৃশ্য মঞ্চস্থ করেছেন চীনি শিল্পীরা। চীনের দক্ষিণাঞ্চলের বেইদি মাউন্টেনের সিনিক এরিয়ায় এই ভিন্ন ধর্মী আয়োজন করা হয়। পাহাড়ের চূড়ায় সেই দৃশ্য দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। প্রায় 1000 মিটার উঁচু পাহাড়, তার নিচে গভীর খাদ, আর সেই খাদের ওপর টানানো এক সরু দড়ি ধরে হাঁটছেন ভিক্ষু আর তার 3 শিষ্য। উঁচু পাহাড়ের গায়ে ঝোলানো দড়ির ওপর হেঁটে জার্নি টু দ্য ওয়েস্ট উপন্যাসের বিখ্যাত একটি দৃশ্য মঞ্চস্থ করছেন তারা। চীনের দক্ষিণাঞ্চলের ওয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইদি মাউন্টের সিনিক এরিয়ায় দেখা মিলেছে তাদের এই ব্যতিক্রমী আয়োজনের। দড়ির সম্মুখ সারিতে আছেন রাজবংশের বৌদ্ধ ভিক্ষু জুয়ানজাং। পেছনে একে একে হাঁটছেন তার 3 শিষ্য। তাদের পোশাক, সাজসজ্জা আর চলার ভঙ্গি এতটাই বাস্তব যে দূর থেকে দেখলে মনে হয় উপন্যাসের চরিত্রগুলো যেন পাহাড়ের চূড়ায় জীবন্ত হয়ে উঠেছে। জার্নি টু দ্য ওয়েস্ট চীনা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসগুলোর একটি। মিং রাজবংশের লেখক উংচেন রচিত এই কাহিনীতে দেখানো হয়েছে কিভাবে ভিক্ষু জুয়ানজাং ও তার 3 শিষ্য নানা বিপদ আর বাধা পেরিয়ে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের উদ্দেশ্যে দীর্ঘ অভিযানে বের হন। সেই গল্পের অসংখ্য দৃশ্য সিনেমা, নাটক ও টেলিভিশন সিরিজে তুলে ধরা হয়েছে। রোমাঞ্চ, ইতিহাস আর লোককাহিনীর এমন ভিন্নধর্মী মিশেল বাস্তবে দেখে মুগ্ধ পর্যটকরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ।
স্পেনের পাম্পলোনায় বুল রানে ষাঁড়ের সঙ্গে দৌড়াতে গিয়ে অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। পাম্পলোনার রাস্তায় প্রথম বুল রানের মধ্য দিয়ে শুরু হলো 9 দিনের সান ফেরমিন উৎসব। রোমাঞ্চ আর ঝুঁকির এই ঐতিহ্য দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। মঙ্গলবার স্পেনের ঐতিহ্যবাহী সান ফেরমিন উৎসবে 6টি ষাঁড়ের সঙ্গে দৌড়ে অংশ নেন হাজারো মানুষ। 2026 সালের প্রথম বুলরানের দৌড়ের সময় কয়েকজন হোঁচট খেয়ে পড়ে আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন বুলরান দেখতে ও অংশ নিতে প্রতি বছরের মতো এবারও ভিড় করেন হাজারো রোমাঞ্চপ্রেমী। ঐতিহ্যবাহী অনুযায়ী সাদা পোশাক, লাল কোমরবন্ধ ও গলায় লাল রুমাল পরে ষাঁড়ের সামনে দৌড়ে বোলরিংয়ের দিকে ছুটে যান অংশগ্রহণকারীরা। দৌড়ের এক পর্যায়ে একটি ষাঁড় দৌড়বিদদের ভিড়ের মধ্যে পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে সেটি দ্রুত উঠে আবার দলের সঙ্গে দৌড় শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রথম বুলরানের মধ্য দিয়েই শুরু হলো 9 দিনের সান ফেরমিন উৎসব। প্রাণহানির ঝুঁকি আর প্রাণী কল্যাণ নিয়ে বিতর্ক থাকলেও প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই উৎসবে যোগ দেন। এবার উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেস প্রকাশের 100 বছর পূর্তি উদযাপিত হচ্ছে এবছর। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইরানের পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ খামেনির জানাজা শোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল নেওয়া হবে ইরাকের কারবালায়, 9 জুলাই মাশহাদে দাফন। ইমানুয়েল ম্যাক্রোর সিরিয়া সফরের মধ্যে দামেস্কে 2 দফায় বিস্ফোরণ, আহত অন্তত 18। অক্ষত রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত চীনে 11 জনের প্রাণহানি। টাইফুন বাভির আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চল। ভারতে টানা বৃষ্টিতে বিভিন্ন শহরে জলাবদ্ধতা। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। বিকাল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।